এখন যে মেকি যুদ্ধ বা মেকি লড়াই, দিল্লি শাসক দল আর রাজ্যের শাসক দল, এটা এতদিনে মানুষের বোধগম্য হয়েছে যে দুটো দল আলাদা কিছু নয়, দুটো দল কার্যত পক্ষে একই। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। বামপন্থীরা শূন্য, বাম কংগ্রেস শূন্য, অপ্রাসঙ্গিক, এটা আর মেন স্ট্রিম মিডিয়াও আলোচনায় সোজাসুজি না বললে ঘুরিয়েও বলতে বাধ্য হচ্ছে যে 7-10টা আসনে লড়াইয়ে এসে গেছে এই শক্তি, ইন্ডিয়া জোটের এই শক্তি। সেই সময় শাসক দলের দিকে আঙুল তুলে বলেছিলেন কোনো ব্যবস্থা নেয়নি, ক্ষমতা এনে দিন, 3 মাসের মধ্যে বিদেশের ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবো, প্রত্যেকের অ্যাকাউন্টে 3 মাসের মধ্যে টাকা পাঠিয়ে দেব। এত বড় ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী ভারতবর্ষে আগে কখনো দেখেনি। ভারতবর্ষে এ যাবৎ যত অর্থনৈতিক দুর্নীতি হয়েছে, সর্বোত্তম বৃহৎ দুর্নীতি হলো এই ইলেকট্রাল বন্ড। এবং শুধু এই কথা বলছেন, ইলেকট্রাল বন্ড শুধু ভারতবর্ষের নয়, পৃথিবী জুড়ে যত আর্থিক দুর্নীতি হয়েছে, সরকার মুদ্রিত, সরকারের মানে পৃষ্ঠপোষকতার দুর্নীতি, তার মধ্যে এই দুর্নীতি অন্যতম। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে বসে আছি সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা পার্টি অফিসে এবং আমাদের সঙ্গে আছেন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। সুশান্তদা, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। নমস্কার। নির্বাচনী প্রচার চলছে, আপনিও নির্বাচনী প্রচারে খুবই ব্যস্ত। এই জেলা সম্পর্কে যেটা বলার সব থেকে গুরুত্বপূর্ণ যে এটা পুরো ভাঙচুরের মধ্যে দিয়ে জেলাটাকে আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে প্রচার কার্য চলছে, এখানে মানুষ এখন কতটা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছেন রাস্তা? আপনি যা বললেন, এখানে দাঁড়িয়েছে একটা জায়গায়, দাঁড়িয়েছি কিনা ভবিষ্যৎ বলবে। আমরা চেষ্টা করছি পার্টি সংগঠনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার। নির্বাচন আমাদের রাজনীতির লড়াই, যে কোনো নির্বাচনই রাজনীতির লড়াই, কিন্তু এবারের যে নির্বাচন, সেই নির্বাচন গোটা দেশের মানুষের কাছে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে, বিশেষ করে আমরা বামপন্থীদের কাছে, এই লড়াইটা দেশকে রক্ষা করার, দেশের সংবিধানকে রক্ষা করার এবং সংবিধানের যে মৌলিক বক্তব্য, যেগুলো বিগত 10 বছর ধরে যে শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থায় আক্রান্ত, ক্ষতবিক্ষত, সেই জায়গাটাকে কি করে আমরা আবার উদ্ধার করতে পারবো, বর্তমান অবস্থার অবসান ঘটিয়ে কি করে আমরা প্রকৃত গণতন্ত্রের শাসন, আমাদের সংবিধানকে রক্ষা করার যে ব্যবস্থা, সেই জায়গায় যেতে পারবো, সেই লড়াইয়ে আমরা সবাই যুক্ত আছি। তো আমাদের জেলায় জানেন আপনারা যে 2000 সালের সময় থেকে এই জেলার উপর দিকে যে ঝড় ঝঞ্ঝা গেছে, তারপরে সেই ঝড় ঝঞ্ঝা কিছুটা 2006-এর বিধানসভা নির্বাচনের সময় সামনে গেলেও, তারপরে আবার নতুন কায়দায় মাওবাদীদেরকে ব্যবহার করে আজকের রাজ্যে যারা শাসক দল, তারা মাওবাদীদেরকে ব্যবহার করে এবং তার সঙ্গে সব প্রতিক্রিয়াশীল শক্তি যুক্ত হয়ে এই জেলায় সবচেয়ে বেশি আক্রমণ সংগঠিত করে এবং সবচেয়ে মানুষ তাদেরকে প্রাণ দিতে হয়, তথাকথিত মাওবাদী তাদের আক্রমণ। প্রতিদিনই জেলার জঙ্গল এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, আমাদের পাশাপাশি জেলার যেটা দক্ষিণবঙ্গের যে জঙ্গল এলাকাগুলি ছিল, সেখানে এই ঘটনা সংঘটিত হয়। মানুষের মধ্যে একটা ত্রাস তৈরি করে দেয়া খুব পরিকল্পনা মতো এটা হয়, এবং এর সঙ্গে প্রশাসনের একটা অংশকেও তারা প্রতিক্রিয়াশীল শক্তি তারা ব্যবহার করে। আমরা সরকারে থাকলেও তারা ব্যবহার করতে সক্ষম হয়। তারপরের ইতিহাস 11 সালের পালাবদল জানেন। এই 11 সালের পালাবদলের সময়ও সারা রাজ্যে যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যেও আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা তখন কিন্তু অনেকটা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। অনেকগুলো বিধানসভা আসনে এই জঙ্গল এলাকা, সেই বিনপুর থেকে আরম্ভ করে, গড়বেতা থেকে আরম্ভ করে, আমাদের কেশিয়াড়ি থেকে আরম্ভ করে অনেকগুলো বিধানসভা আসনে কিন্তু আমরা জয়লাভ করেছি। সমস্যা হলো এখানেই যে 11 সালে যখন সরকার চলে গেল ক্ষমতার থেকে, গোটা রাজ্যে বিপর্যয় হলো, তখন আমরা যেসব বিধানসভা আসনে জয়লাভ করলাম, সেই আসনের এলাকাগুলোর উপরে
বর্তমান শাসক দলের নেতৃত্বে পুলিশকে ব্যবহার করে চরমতম আক্রমণ করল। সে আক্রমণ দৈহিক আক্রমণ, আর্থিক আক্রমণ, মেরে পঙ্গু করে দেওয়া থেকে শুরু করে জরিমানার নামে জমি বিক্রি করে তার ঘর বাড়ি বন্ধক রেখে হাজার হাজার কোটি টাকা দিতে বাধ্য করা থেকে শুরু করে মিথ্যা মামলা, এত মামলা, যে মামলা মানে সন্তুষ্ট করে দেওয়ার মতন আমাদের যারা পরিবার তাদের, যার ফলে যেখানে আমরা 11 সালে জয়লাভ করলাম সেখানে গোটা মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিল বর্তমান শাসক। এবং সেই ধারা এখনো অব্যাহত। এখন সেই অর্থে শাসক দলের পক্ষে মানুষ, তারা যারা শাসক দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন তারা আর মানুষ, সেই মানুষটা সঙ্গে নেই। এখন একেবারে যারা এই শাসক দলকে সামনে রেখে করে কমবে খাচ্ছেন সেই অংশ, এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন, এবং সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে দেখলাম সাধারণ প্রশাসনও ওতপ্রোতভাবে যুক্ত। এখন যদি তৃণমূলে কারা, রাজ্যের শাসক দলের কারা কর্মী, কারা নেতা, আনুষ্ঠানিকভাবে দু একটা নেতা আছেন ঘোষিত, কিন্তু বাকি হলো পুলিশ হলো আসল নেতা। বিডিওরা উন্নয়নের কাজে, সীমাহীন দুর্নীতির ক্ষেত্রে তারাও সেই অংশের ভাগ নিচ্ছেন, তাদের একটা বড় অংশ, তারা নেতা। আর এলাকায় যারা করে কমে খাচ্ছেন তারা হলেন নেতা। এই আর বাকি কিছু সরকারি প্রকল্প, তার ঢাকঢোল পিটিয়ে প্রচার, সেই প্রচারের মধ্যে মানুষের কাছে একটা বিরাট কিছু করে দেওয়ার বার্তা, যে এগুলো যত দিন যাচ্ছে মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে বলছেন এগুলো সবই ফাউদাবাজি। আর এই রাজ্যে এখন যে মেকি যুদ্ধ বা মেকি লড়াই, দিল্লি শাসক দল আর রাজ্যের শাসক দল, এটা এতদিনে মানুষের বোধগম্য হয়েছে যে দুটো দল আলাদা কিছু নয়, দুটো দল কার্যত পক্ষে একই। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এটা বুঝতে। আর যত এটা দ্রুত বুঝতে পারবেন তত হচ্ছে এই রাজ্যের মঙ্গল। হ্যাঁ, আপনি যেখানে কথাটা শেষ করলেন যে বাইনারি পলিটিক্স, যেটা আমরা মূলধারা সংবাদ মাধ্যম মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাচ্ছি, যে মানে বাম শক্তি সেখানে নেই, তৃণমূল বিজেপি সারাদিনই এরকম একটা প্রচার চলছে। অথচ আমরা যখন বিভিন্ন কেন্দ্রে ঘুরছি, একদম নিচের স্তরে যাচ্ছি, তখন দেখছি যে বামেরা প্রবল শক্তিতে কিন্তু মানে সেখানে আছেন, এবং একটা স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে আছে বামেদের প্রতি। তো এইটাকে আপনি কি বলবেন? স্বাধীন ভারতবর্ষের সংবিধানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যমকে নির্দিষ্টকরণ করা হয়েছে। আজকে কি সেই অবস্থানে মেইনস্ট্রিম মিডিয়া, মানে আমরা যাদেরকে বলি যে চলতি কথায় সংবাদ মাধ্যম অবস্থান করছেন? যে না, অভিজ্ঞতা বলছে ন্যাশনাল লেভেলের মিডিয়া, ন্যাশনাল গভর্নমেন্ট যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তাদের কবজায়, তাদের নিয়ন্ত্রণ। আর রাজ্য লেভেলের মিডিয়া, রাজ্যের যে শাসক দল তাদের কবজায়। এবং এই দুটি দলের কাছেই নীতি বহির্ভূতভাবে যে বিরাট অঙ্কের যে মজুদ তহবিল, হাজার হাজার কোটি টাকা, এই টাকাকে ব্যবহার করে একেবারে পরিকল্পিতভাবে কর্পোরেট কায়দায় মানুষের মধ্যে এই বাইনারিটা তারা তৈরি করার চেষ্টা করছে। ঠিকই, কিন্তু ইতিহাসের অভিজ্ঞতা হলো কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বোঝানো যায়, সব মানুষকেও কিছু সময়ের জন্য ভুল বোঝানো যায়, কিন্তু সব মানুষকে সব দিনের জন্য, সব সময়ের জন্য ভুল বোঝানো যায় না। বাংলার ক্ষেত্রে হয়তো সেই শেষের যে কথাটা বললাম সেটাই আস্তে আস্তে করে কার্যকর হতে শুরু করেছে। মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে কোনটা সত্য কোনটা অসত্য বুঝে নিতে পারছেন। এবং এই নির্বাচনে যত বাইনারি ওরা তৈরি করুন, নির্বাচনের প্রথম পর্ব যখন শুরু হলো সেদিন পর্যন্ত এই রাজ্যে এই দুটি শাসক দল ছাড়া অন্যদের উপস্থিতিকে একেবারেই মানে উড়িয়েই দেওয়া হয়েছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে, এখন মেইনস্ট্রিম মিডিয়াও হয়তো সেটা তাদের কৌশল না বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে টিআরপি রক্ষা করার জন্য নাকি সেটা তারা বলতে পারে। তো এখন আর একেবারে বাম কংগ্রেসের যে জোট, ইন্ডিয়া যে জোট, যে ইন্ডিয়া জোট থেকে
বাংলার শাসক দল তারা অভিযোগ করে বললেন যে ইন্ডিয়া জোটে সিপিএম এর দাদাগিরি মানব না বলে আমি বেরিয়ে চলে এসেছিলাম। এখন ঠেলায় পড়ে তিনি বলছেন ইন্ডিয়া জোট আমি নাকি তৈরি করেছি, ইন্ডিয়া জোটে সরকার আমরাই তৈরি করব। এখন ওই যে কথা আছে, এখন বুঝতে পারছেন যে আর ইন্ডিয়া জোট ভারতবর্ষের ক্ষেত্রে মানুষের মধ্যে তার যে প্রভাব তৈরি হয়েছে, বাংলার ক্ষেত্রেও সেই প্রভাব ক্রমবর্ধমান। এখন আর বামপন্থীরা শূন্য, বাম কংগ্রেস শূন্য, অপ্রাসঙ্গিক, এটা আর মেন স্ট্রিম মিডিয়াও আলোচনায় সোজাসুজি না বললেও ঘুরিয়েও বলতে বাধ্য হচ্ছে যে 7-10টা আসনে লড়াইয়ে এসে গেছে এই শক্তি, ইন্ডিয়া জোটের এই শক্তি, এটা বলতে বাধ্য হচ্ছে। কিন্তু রাজনীতির অঙ্ক, ভোটের অঙ্ক সহজ সরল পাটিগণিতের অঙ্ক না। এই অঙ্ক মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে তার অন্তর্নিহিত মর্মবস্তুর জায়গায় দাঁড়িয়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন তিনিই বলতে পারেন, এটা বাইরের থেকে। এবং এখন মানুষ এইদিকে সচেতন যে সোজাসুজি আমি কথা বললে আমি কার বিরাগ বাজাবো, তার চেয়ে আমি মানে সোজাসুজি কথা না বলে আমাকে হচ্ছে কিছুটা আড়ালে রেখে কথা বলতে মানুষ ভালোবাসে। তাই নির্বাচনের এই বাইনারি পলিটিক্স কতটা বাংলায় কাজ করবে, দেশের শাসক দল তারা কতটা বিপর্যস্ত হবে, 4 জুনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা যাচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচার পর্বে, সেটা হচ্ছে দেশে অনেক ইস্যু আছে এবং যেহেতু লোকসভা নির্বাচন সেহেতু গুরুত্বপূর্ণ ইস্যু, সেখানে বেকারির ইস্যু হতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যু হতে পারে, বিলগ্নীকরণ ইস্যু হতে পারে, কিন্তু যে প্রচার আমাদের নজরে পড়ছে সেখানে কিন্তু তৃণমূল বা বিজেপির প্রচারে কোথাও একবারের জন্য এই ইস্যুগুলো উঠে আসছে না। সেখানে সমস্ত অন্যান্য কথা বলে ব্যক্তি আক্রমণ করে পুরো ইস্যুটাকে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? হচ্ছে কর্পোরেট কৌশল, আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। আমি একটু আগে যেতে বলছি যে 10 বছর আগে যতগুলো প্রতিশ্রুতি দিয়ে আজকের যিনি প্রধানমন্ত্রী ক্ষমতা এসেছিলেন তার একটা প্রতিশ্রুতি, আমি শুধু মোটা দাগের প্রতিশ্রুতিগুলোর কথা বলছি, জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কষ্ট বাড়ে, আঙুল তুলে বলেছিলেন। এ নিয়ে যারা দেশ চালিয়েছেন 14 সাল পর্যন্ত তারা কখনো চিন্তা ভাবনা করেননি, তাই মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। আমাদেরকে ক্ষমতা এনে দিন, আমরা এই ব্যাপারে ভিত করব। সে জিনিসপত্রের দাম 14 সালে যে জায়গায় ছিল, একটা জিনিসের দাম, শুধুমাত্র টাকার দাম ছাড়া আর মানুষের দাম ছাড়া একটা জিনিসের দাম, যে জিনিস মানুষের খেয়ে পরে বেঁচে থাকার জন্য প্রয়োজন, তার দাম কমেছে। ডিজেল, পেট্রোল, কেরোসিন, রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বলার কোনো সুযোগ নেই। মুখে কুলু পেটেছেন এই নিয়ে একটি শব্দ উচ্চারিত হচ্ছে। বেকারত্বের যন্ত্রণা নিয়ে কি বুক ভরা আর্তনাদ আজকের প্রধানমন্ত্রী, যে আমাদের দেশের কোটি কোটি শিক্ষিত বেকার, যারা তাদের দুটো হাতকে কাজে লাগাতে পারলে আমাদের দেশটা অনেক এগিয়ে যেতে পারত এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটত। কোনো ব্যবস্থা নেয়। 2 কোটি বেকার যুবকের দেওয়ার প্রতিশ্রুতি আজকে একবারের জন্য আর দিল্লির শাসক দলের কোনো বক্তার বক্তব্যে উচ্চারিত হয় না। কালো টাকার সমান্তরাল অর্থনীতি, সেই কালো টাকার বিরুদ্ধে সেই সময় শাসক দলের দিকে আঙুল তুলে বলেছিলেন কোনো ব্যবস্থা নেয়নি, ক্ষমতা এনে দিন, 3 মাসের মধ্যে বিদেশের ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবো, প্রত্যেকের অ্যাকাউন্টে 3 মাসের মধ্যে টাকা পাঠিয়ে দেব। এত বড় ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী ভারতবর্ষ আগে কখনো দেখেনি। আরো সব শিল্পে মেক ইন ইন্ডিয়া বানাবে, এই কত রকম, আমি সব চর্চায় আমি যাব না। মোটা দাগের যে কথাগুলো সে সম্পর্কে আরো অনেক কথা বলা যায়, কিন্তু 5 বছর পরে যখন নির্বাচন এলো তখন মানুষ যাতে এসব নিয়ে প্রশ্ন করতে না পারে, তখন মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া নয়, মানুষকে জাতীয়তাবাদের ভাবাবেগে ভাসিয়ে দেওয়ার মতন পরিকল্পনা তৈরি করেছে। আমাদের দেশের একেবারে প্রত্যন্ত গরিব খেটে খাওয়া মানুষের পরিবারের ছেলেরাই, যারা বেশি শিক্ষাধিকার, তারাই দেশ রক্ষা সেনাবাহিনীর জওয়ানের চাকরিতে তারা নাম লেখায়। 48 জনের জীবন বলিদান হলো পরিকল্পনা করে, জাতীয়তাবাদের ভাবাবেগ তৈরি করেন। এটা আমার কথা না, একদা বিজেপির নেতা, পরবর্তীকালে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সতপাল মালিক, তিনি বই লিখে বললেন যে এটা ছিল নির্বাচনে জেতার জন্যে
গেম প্ল্যান, কেন্দ্রের শাসক দলের গেম প্ল্যান, তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিল্লির এত বড় দোদণ্ড প্রতাপ শাসক 56 ইঞ্চি ছাতি যার নিজে জাহির করেন, তিনি করতে পারেন। মানুষ যখন প্রশ্ন করতে চেয়েছে এখন দেশকে রক্ষা করার সময়, দেশ যদি রক্ষা পায় তাহলে আপনার চাকরি, দেশ যদি রক্ষা পায় তাহলে জিনিসের দাম, দেশ যদি রক্ষা পায় তখন কারণ, এখন দেশকে রক্ষার প্রশ্ন। ওইবারের নির্বাচনে যা 14 সালে সাফল্য ছিল তাকে টপকে গেলেন 19 সালে এসে। এবার ভেবেছিলেন যে এবার গতবারে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তার কিছু প্রতিশ্রুতি যেগুলো আরএসএস থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেইগুলো কার্যকর হল। একটা রাজ্যকে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে, যা আমাদের সংবিধানে নির্দিষ্ট করা রয়েছে যে সেই রাজ্যে বিধানসভা সেখান থেকে একটা অভিমত ভাড়া করতে হবে, সেটাও কোনো তোয়াক্কা না করে গায়ের জোরে একটা রাজ্যকে উৎখাত করে দিলেন। বললেন এই তো এত বছর ধরে হয়নি, কেন বাড়তি সুযোগ ভোগ করবে, এর মধ্য দিয়ে ওখানে একদম জঙ্গিদের শায়েস্তা করে দেবেন আর ওখানকার মানুষকে আক্রান্ত হতে হবে না। উল্টোটা হলো, গোটা সেই রাজ্যের মানুষ এখন দেশের শাসকদের বিরুদ্ধে এবং গালমন্দ করছে, এবং তারপরে সেই রাজ্যে আর বিধানসভা নির্বাচন করার সাহস দেখানো। এবারে লোকসভার ভোট হচ্ছে, কিন্তু লোকসভা নির্বাচনের সময় সেই রাজ্যের বিধানসভা নির্বাচন করার আর দিল্লির শাসক দল তারা হিম্মত দেখাতে পারলেন, তারা পিছিয়ে গেলেন। বুঝলেন, রাম মন্দির যেভাবে তৈরি হলো, মন্দির নিয়ে কারো কোনো বিরোধ নেই, কেন আমাদের দেশ ধর্মনিরপেক্ষতা নীতি নিয়ে চলতে অঙ্গীকারবদ্ধ। যে ধর্ম যে মান্যতা দেন তাকে পালন করতে হবে। মন্দির অতীতে অনেক হয়েছে, আমাদের দেশে মন্দির তো কম হয়নি। পুরীর জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে কালীঘাটের কালী মন্দির থেকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে সোমনাথের মন্দির থেকে গুজরাটের আরম্ভ করে গোটা দেশ জুড়া হাজার হাজার লাখো লাখো মন্দির আছে, ভবিষ্যতে আরো মন্দির আছে। কিন্তু সরকারের কাজ কি মন্দির তৈরি করা? সরকারের কাজ মসজিদ তৈরি করা। সংবিধানের মৌলিক বক্তব্যকে নস্যাৎ করে দিয়ে গোটা রাষ্ট্র একটা মন্দির তৈরির পিছনে লাগে। স্লোগান কি মন্দির ওই বানায়নি, বানিয়েছে কিন্তু তার মধ্য দিয়ে মানুষ বুঝে গেছেন এই মন্দিরের মধ্য দিয়ে খিদের জ্বালার উপশম হবে না, বেকারত্বের যন্ত্রণা বুঝবে না, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কোনো সুরা হবে না, কলকারখানা তৈরি হবে না, কৃষকের আত্মহত্যা বন্ধ হবে না। এখন মানুষ হচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির শাসক দলের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের তার পক্ষে জনমত প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের আজকে ৪র্থ দফার ভোট পর্ব চলছে। ৩য় দফার ভোট পর্বের পরে শাসক দলের বক্তব্যের মধ্যে দিয়ে এইবার ৪০০ পার এই বক্তব্য আর নেই। এখন কি করে সরকারে ফিরে আসতে পারবেন সেজন্য মরিয়া। এবং স্বাধীনতার ৭৭ বছরে সব প্রধানমন্ত্রী নির্বাচনে বক্তৃতা করেছেন, কিন্তু এবারের প্রধানমন্ত্রী সরাসরি যেভাবে ধর্মীয় মেরুকরণের বক্তৃতা করছেন, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার নীতিকে আমরা যারা মান্যতা দিই, আমাদের দেশের গণতন্ত্রের যে মূল যে মর্মবস্তু তাকে যারা মান্যতা দেয়, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাব। সরাসরি এই ভয়ঙ্কর জায়গায় আমাদের দেশ এসে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি একেবারে সবচেয়ে বিপদের মধ্যে আছে, আর দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পশ্চিমবাংলার দুর্নীতি তো বহুল চর্চিত, কিন্তু আজকে দেশের রাষ্ট্র ব্যবস্থা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তাদের যে দুর্নীতি প্রকাশে এসেছে, গোটা ভারতবর্ষের মানুষের কাছে, আমাদের দেশের মানুষের, পৃথিবীর মানুষের কাছে আমাদের ভারতবর্ষের মানুষের গরিমা কালিমা লিপ্ত হয়ে গেছে তার মধ্য দিয়ে। এই দুর্নীতির কথা আমরা বিরোধীরা বলছি না, ভারতবর্ষের কেন্দ্রের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, তার যিনি স্বামী, তিনিও বিজেপি দলেরই একটি প্রদেশের সভাপতি ছিলেন, তিনিও অর্থনীতিবিদ, তিনি বলছেন ভারতবর্ষে এ যাবৎ যত অর্থনৈতিক দুর্নীতি হয়েছে সর্বোত্তম বৃহৎ দুর্নীতি হলো এই ইলেকট্রাল বন্ড। এবং শুধু এই কথা বলছেন, ইলেকট্রাল বন্ড শুধু ভারতবর্ষের নয়, পৃথিবী জুড়ে যত আর্থিক দুর্নীতি হয়েছে সরকার মন্ত্রিত, সরকার মানে পৃষ্ঠপোষকতার দুর্নীতি, তার মধ্যে এই দুর্নীতি অন্যতম। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এবং
এই দুর্নীতিকে চেপে রাখার জন্য কম চেষ্টা হয়নি। যখন এই আইন যখন পার্লামেন্টে পেশ হয়, আমরাই একমাত্র সিপিআইএম আমরাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম এটা বেআইনি, অসাংবিধানিক, এর মধ্য দিয়ে দুর্নীতিকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আইনানুগ স্বীকৃতি দুর্নীতি হচ্ছে এটা, এই আইনটা। তখন আমাদের কথায় কর্ণপাত করেনি, মান্যতা দেয়নি। আমরা সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। সেই মামলাকে কেন্দ্রের ক্ষমতা দিয়ে বছরের পর বছর ঠেকিয়ে রাখার চেষ্টা হয়েছে। 7 বছর ধরে সেই মামলা চলার পরে বর্তমান বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম এই আইন সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক, সেই কথাটাই সুপ্রিম কোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই ইলেকট্রাল বন্ডে কারা কারা কত টাকা দিয়েছেন এবং সেই টাকা কোন কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তহবিলে গেছে সেটাও তারা প্রকাশে আনার জন্য যখন নির্দেশ জারি করলেন, তখন দিল্লির শাসক দল তাদের অধীনস্থ স্টেট ব্যাংকে দিয়ে সুপ্রিম কোর্টের আবেদন করালেন যে এটা সব তথ্য প্রকাশ্যে দিতে গেলে 90 দিন সময় লাগবে। তার মানে কৌশল হলো যাতে নির্বাচনের সময়সীমাটা পার হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট তারা কড়া অবস্থানে অনড় থেকে বললেন না, তোমাকে 7 দিনের মধ্যে, এই 7 দিনের মধ্যে যা এলো তথ্য দেশের মানুষের কাছে, যার পরে নির্মলা সীতারামনের স্বামীর যে বক্তব্য প্রকাশ্যে এলো, তারপরে আজকের দিল্লির শাসক দল দিশাহারা অবস্থা। তারা আজ পর্যন্ত কোনো একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা তারা উপস্থিত করতে পারেনি। পরে একদিন আমতা আমতা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন, আমরা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে পুনর্বিবেচনা করার জন্য, যেটা হয় না, বললেন। মানুষকে ভাবেন যে মানুষ সব কম বোঝা, কম সচেতন, কম শিক্ষার মানুষ, ওনারা যা ভাবেন সেটাই সর্বোচ্চ বললেন। কিন্তু এইটার পর থেকে দিল্লির শাসক দলের গ্রাফিক্স হচ্ছে নামতে আরম্ভ করল। গোটা দেশের মানুষের কাছে আপাতমস্তক বিজেপি একটি দুর্নীতিগ্রস্ত দল, গোটা অর্থনীতির ক্ষেত্রে দেশকে দেউলিয়া করে। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে, রিজার্ভ ব্যাংক থেকে যে দফায় দফায় টাকা নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতার 77 বছরে, এর আগের 67 বছর যারা দেশ চালিয়েছেন তারা কেউ এইভাবে একেবারে ঢালাওভাবে রিজার্ভ ব্যাংকের তহবিল শূন্য করে দিয়ে টাকা তারা সরকার চালানোর জন্য তারা নিয়ে নেন। আজকে দিল্লির বর্তমান শাসক দল তারা রিজার্ভ ব্যাংকের কোনো নিয়ম নীতি, তাদের কোনো বক্তব্যকে তো আনা, তারা দুহাতে তাদের টাকা নিয়ে নিচ্ছেন নিজেদের অপরাধতা ঢাকার জন্য, যার ফলে দেশ অর্থনীতির ক্ষেত্রে যে ভয়ঙ্কর সংকটে আছে বলে অর্থনীতিবিদরা বারে বারে হুঁশিয়ারি দিচ্ছে। একসময় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন রাজন, তিনি তো একবারে খোলা তিনি বলছেন এই সরকার গোটা দেশটাকে দেউলিয়া করে দেয়, দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ একটার পর একটা বিক্রি হয়ে যাচ্ছে, মুষ্টিমেয় পরিবারের কাছে সেই সম্পদ চলে যাচ্ছে। সব কথা সব মানুষের কাছে চর্চার মধ্যে এসে গেছে। তবে ভালো দিক হলো মেইনস্ট্রিম মিডিয়া, তারা দুটি শাসক দলের তাদের অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও কখনো কখনো তাদের টিআরপি তাকে কিছুটা রক্ষা করার জন্য কিছু কিছু কথা তাদেরকে বলতে হয়। আর বাকিটা সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে আসছে, মানুষ আজকে মেইনস্ট্রিম মিডিয়ার চেয়েও অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে ভরসা করতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছ থেকে যে জিনিসটা না জানলেই নয় সেটা হচ্ছে এই জেলা। আমরা ছোটবেলা থেকে কোনোদিন জঙ্গলমহল বলে কোনো আলাদা জায়গার নাম শুনিনি। এটা একটা মানে হঠাৎ করে দেখলাম যে এই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের যে বিস্তীর্ণ অঞ্চল, পুরুলিয়া, পুরোটা বাঁকুড়া অঞ্চলটাকে জঙ্গলমহল কিভাবে যেন নাম হয়ে গেল। এখন এই অঞ্চলে কান পাতলে শোনা যাচ্ছে, আপনি যে লুটের কথা বলছিলেন একটু আগে, যে সীমাহীন লুট, গাছের মানে জঙ্গলের পর জঙ্গল সাফা হয়ে যাচ্ছে। এছাড়াও আরো লুট, জঙ্গলের পাথর লুট, নদীর বালি লুট, লুট ছাড়ার কোনো, এই রাজ্য এখন লুটেরাদের রাজত্ব চলছে। মাটি, পাথর, বালি, গাছ সবকিছুই লুটের তালিকায় নথিভুক্ত হয়ে গেছে এবং সেই লুটে সরাসরি শাসক দল, প্রশাসন ওতপ্রোতভাবে যুক্ত। এটা আজকে প্রমাণিত সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলার ক্ষেত্রে। আর আমাদের এখানে জঙ্গলমহল বলে আলাদা কোনো চিহ্নিত জঙ্গল এলাকা, এক একটা জেলায়, কোনো জেলায় বিস্তীর্ণ এলাকায় জঙ্গল ছিল, কোথাও হচ্ছে কম ছিল, এটাই ছিল।
সেই জঙ্গল এলাকাকেই মানে একটা নির্দিষ্টকরণ উদ্দেশ্য পূরণের দাগিয়ে দেওয়ার জন্য জঙ্গলমহল বলে আখ্যা। এবং সেই জঙ্গলমহল তাকে মানুষের কাছে হাজির করা হয়েছিল যে অনুন্নয়নের জন্যই জঙ্গলমহলের মানুষ নাকি আজকে মাওবাদীদের পতাকা তলে আশ্রয় নিয়ে, কিন্তু ঘটনা এটাই ছিল না। মাওবাদীদের যে অপকর্ম তাকে আড়াল করার জন্যে, যে মাওবাদীদের তারা আজকে মাওবাদীদের ছাতার তলে এলাকার বঞ্চিত মানুষ আসছে, সেই জন্যই তারা বিদ্রোহ করছে আজকে শাসক দলের বিরুদ্ধে। শাসক দল তখন বামপন্থীরা, এটা তৈরি করে দেয়া। আজকে যেমন বাইনারি একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেদিনও একইভাবে এই উন্নয়নের প্রশ্নে তৈরি করা হয়েছিল। অথচ আমাদের শাসন ব্যবস্থায় মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া তার কতগুলো নির্দিষ্ট কারণ। জোরদার জমিদারদের জমি ভেস্ট করে সেই জমিতে লক্ষ লক্ষ একর জমি গরিব মানুষের কাছে পাট্টা দেয়া, পাট্টার জমি তারা যাতে চাষ করতে পারে তার সাহায্য দেওয়া, সেচের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা, সবের মধ্য দিয়ে একটা পরিকাঠামো উন্নয়নের যে ব্যবস্থা হয়েছিল, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল। একটা বিশাল পরিমাণ টাকার লেনদেন করার মতন একটা বাজার গোটা রাজ্য জুড়ে তৈরি হয়ে গেছে। এটা চমস্কি তিনি আমাদের এই রাজ্যের উপরে সমীক্ষা করে তিনি সমাজতত্ত্ববিদ ছিলেন, তিনি যে কথা বলেছিলেন তাতে এই কথাগুলোই ছিল যে বাংলা তার এই সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যেও একটা রাজ্য সরকার তার সদিচ্ছা থাকলে যা করা যায় সেই কাজের মধ্য দিয়ে আজকে রাজ্যকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, তা তিনি উল্লেখ করেছেন। আমার কথা না, এটা হচ্ছে যার কথা আমি উল্লেখ করলাম তার। আজকে সেসব আর নেই, সেসব একদম ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের সময় সবুজায়ন হয়েছিল, পঞ্চায়েতকে সামনে রেখে ব্যাপক বৃক্ষরোপণ করা এবং সেই বৃক্ষ তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এলাকার মানুষকে যুক্ত করে দেওয়া, এবং সেই বৃক্ষ যখন পরিণত হবে তখন সেই বৃক্ষ থেকে যা আয় হবে তার একটা নির্দিষ্ট শতকরা হার যারা রক্ষণাবেক্ষণ করবেন তারা পাবেন, তার ব্যবস্থা করা। এসব নস্যাৎ হয়ে গেছে, প্রকল্পই ছিল সমাজ ভিত্তিক, সব বরবাদ হয়ে গেছে। আপনার এসব আর কোনো কিছু অবশিষ্ট নেই, এবং শুধু লুট। পঞ্চায়েতের টাকা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের গাছ থেকে এই সব কিছু লুটেরাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এবং সেই লুটেরাদের পাহারাদার হচ্ছে রাজ্য প্রশাসনের পুলিশ। পাহারাদার এই জন্যেই, আর লুট করতে পারছে এই জন্যেই কথিত আছে, এবং এটা প্রবাদ নয়, এখন হচ্ছে প্রমাণিত, যেখান থেকে যা হবে লুট তার শতকরা 75% চলে যাবে একটা নির্দিষ্ট জায়গায়, আর বাকি 25% যারা লুটের সরাসরি যুক্ত তারা ভাগাভাগি করে খাবেন। আর এই 25% যাচ্ছে না 25% যাচ্ছে, এটা আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যারা করছেন তারাই বলতে পারেন, কিন্তু তারা এই কথা মানতে চান। কিন্তু এলাকায় গেছে মানুষের কাছে কান পাতলি। যে বালি এলাকার মানুষ তার নিজের প্রয়োজনে নদীর থেকে খালের থেকে বালি তুলে নিয়ে এসে তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারতেন, আজকে সেই বালি তিনি আর তার পাশের খালের থেকে নদীর থেকে তুলে এনে ব্যবহার করতে পারবেন। সঙ্গে সঙ্গে পুলিশের যারা হচ্ছে যে এখন তারাই হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত সিভিক ভলেন্টিয়ার, তারা গিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে খবর দেবেন, সঙ্গে সঙ্গে তার উপরে মোটা অঙ্কের জরিমানা ধার্য হবে। যে বালির দাম ছিল, এক ট্রাক্টর বালির দাম ছিল 1000 টাকার মধ্যে, সে এক ট্রাক্টর বালির দাম এখন 10,000 টাকা। আর যারা বালি তুলছেন তারা বলেন কি করবো, আমাদের তো টাকা পাঠাতে হয় মাস, ভাবতেই পারে। মুরামের ক্ষেত্রেও তাই, পাথরের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে টাকা পাঠিয়ে দিতে হয় নির্দিষ্ট জায়গায়। আগামী 25 তারিখ ভোট, এই জেলার আসন এবং লাগোয়া ঝাড়গ্রামের আসন, আপনার পর্যবেক্ষণ কি হতে পারে, মানে কতটা? জেলাটা তো পশ্চিমবাংলার মধ্যেই। আমরা সবসময় এই নির্বাচনে আমাদের মৌলিক যে ধারণা যে গণতন্ত্রের সবচেয়ে বড় প্রাপ্তি হলো নির্বাচন, যে গণতন্ত্রই তো পশ্চিমবাংলায় নেই। যে গণতন্ত্র থাকলে মানুষ তার নিজের মতো করে নিজের মনোনীত প্রার্থীকে নির্বাচনে সমর্থন দিতে পারবেন, ভোট দিতে পারবেন, 11 সালের পরে সেই গণতন্ত্রটাই পশ্চিমবাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখন হলো শাসক নিয়ন্ত্রিত, শাসকের পুলিশ নিয়ন্ত্রিত, শাসকের সমাজবিরোধী নিয়ন্ত্রিত গণতন্ত্র। তারা
যেরকমভাবে এই গণতন্ত্রকে তারা তৈরি করে নিয়েছেন, সেখানে মানুষের রায়ের বাস্তব প্রতিফলন খুব কঠিন শব্দটা। দেখতেই পাচ্ছেন 1 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে কোন পরিণতি তৈরি হয়েছিল। আমি খুব বেশি অতীতে যাব না, দেখতেই পাচ্ছেন কত রক্ত ঝরেছিল। ব্যালট বাক্সকে বাক্স পুকুরে চলে গেল, হাজার হাজার ব্যালট পত্র ছাপানো হলো, সেই ব্যালট পত্র জাল ব্যালট পত্র ব্যালট বক্সে ঢুকলো, অরিজিনাল ব্যালট পত্র পুকুরে চুবানো হলো। সব কত ঘটনা, যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এ ঘটনার নজির পাওয়া বিরল। পশ্চিমবাংলা হলো আমাদের এরকম, যারা বদলা নয় বদল চাই বলে ক্ষমতা এসেছিলেন, তারা ক্ষমতায় আসার পরে গোটা ব্যবস্থাটাকে তারা একেবারে বিপর্যস্ত করে দিলেন এবং পুরোপুরি তারা বদলা নয়, তারা বদল নয়, তারা বদলার রাজনীতি তারা বাংলায় করে। সুশান্ত দা, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য, এরকম ব্যস্ততার মধ্যেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের জেলা পরিক্রমা।